প্রিয় শিক্ষার্থী, বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। যে যেখানে আছো এই করোনাকালীন দুর্যোগে ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশা রাখছি। আজকে ক্লাসের পাঠ পরিচিতি অংশে আমরা চলে যাই। শুরুতেই পাঠ পরিচিতিতে দেখি আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় কি। বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি অধ্যায়, বাংলা শব্দ গঠন। এই শব্দ গঠন নিয়ে আজকে আমরা কিছু সময় আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় তাহলে কি? বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বাংলা শব্দ গঠন। শব্দ গঠনের আমরা দেখি শব্দ গঠনের শিখন ফল কি। শব্দ গঠন পড়লে তোমরা কি জানতে পারবে? শব্দ গঠন অধ্যায়ের উপযোগিতা কি সেটা আমরা দেখি। বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানতে পারবে। বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হতে পারে, এর একটা সাধারণ ধারণা তোমাদের হবে এই অধ্যায়টি শেষ করার পর। এবং সমাস, প্রত্যয় ও উপসর্গ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তোমাদের প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি যে সমাস, প্রত্যয়, উপসর্গ এই তিনটি টপিকস শব্দ গঠনের মধ্যে থেকে এই তিনটি টপিকস আমাদের এইচএসসিতে থাকে, এইচএসসি সিলেবাসে আছে। এবং এর বাইরে শব্দ গঠনের আরো বিভিন্ন প্রক্রিয়া আছে, সেগুলো স্পেসিফিক আমরা বিস্তারিতভাবে পড়বো না, কিন্তু তিনটি আমরা বিস্তারিতভাবে পড়বো। তাহলে শিখন ফল হচ্ছে বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে, একটা সাধারণ ধারণা লাভ করবে। আর একটি হচ্ছে সমাস, প্রত্যয়, উপসর্গ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখন আমরা বাংলা শব্দ গঠনে চলে যাই আমাদের মূল পাঠে। দেখি মূল পাঠে কি আছে আমাদের। প্রথমে সমাস। আমি আগেই বলেছি যে এইচএসসিতে সমাস, প্রত্যয় এবং উপসর্গ এই তিনটি টপিকসের বিস্তারিতভাবে জানতে হয়। এখান থেকে সাধারণত সমাস এবং প্রত্যয় থেকে নির্ণয়মূলক প্রশ্ন আসে পরীক্ষায়। আর উপসর্গের একটি প্রশ্ন, তোমরা জানো যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটি বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসে। তাহলে শব্দ গঠনের প্রথম যে প্রশ্নটি আমাদের পড়তে হয়, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ না হলেও আমি দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি আসে যে কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয় আলোচনা করে, অথবা বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করো। প্রশ্নটি বিভিন্ন ভাষায় হতে পারে যে বাংলা শব্দ গঠনের 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করো, এমন প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের উত্তরে আমরা বাংলা শব্দ গঠনের 5টি প্রক্রিয়া উদাহরণ সহ আমরা এখন দেখব। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন লাল ও নীল, লাল নীল, তুমি, সে ও আমি, আমরা। যেহেতু সমাস নিয়ে আমরা বিস্তারিত পড়ব, এখানে আমি 2টি উদাহরণ প্রয়োগ করেছি। তোমরা অনেক উদাহরণের মধ্যে শিখে যাবে যখন আমরা বিস্তারিত পড়ব, নিজেদের মতো করে উদাহরণ দিতে পারবে। এটা বিস্তারিত লেখা লাগবে না, যে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে, যেমন দু একটা উদাহরণ দিয়ে দিলে হয়ে যায়। এরপর প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন সমাজ, যৌগিক, সামাজিক। এই প্রত্যয়ের ক্ষেত্রেও সমাসের মতোই তোমাদের একই কথা বলবো যে প্রত্যয় নিয়েও আমরা বিস্তারিত পড়বো, তখন তোমরা জানতে পারবে। আরো অনেক উদাহরণ তোমরা পাবে। উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন পরাযোগ জয়, পরাজয়। এরপর সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। সন্ধি টপিকসটি আমাদের এইচএসসি সিলেবাসে নাই, তোমরা 9-10-এ বিস্তারিত পড়েছো সন্ধি টপিক। সেখান থেকে অনেক উদাহরণ আশা করি তোমাদের মনে আছে। তো সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, এটি লিখে তোমরা 2-1টি উদাহরণ প্রয়োগ করবে, তাতে আনা।
9-10 প্রসঙ্গ যেহেতু এলো, শিক্ষার্থী তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে 9-10 ব্যাকরণ বইয়ে সমাস এবং প্রত্যয় এবং উপসর্গ তিনটি অধ্যায় বেশ ভালোভাবে আছে, বিস্তারিতভাবে আছে। আশা করি তোমাদের কাছে সেই বইটি আছে। তোমরা আগে 9-10 বই থেকে এই তিনটি বিষয় ভালো করে পড়ে নেবে। তোমাদের পড়া আছে আগে, সুবিধাও হবে, যেহেতু আগে পড়া আছে রিভিশন হবে। সমাস প্রত্যয় উপসর্গ 9-10 বই থেকে আগে পড়বে, এরপর তোমাদের এইচএসসি যে বই তোমাদের আছে, এইচএসসিতে আসলে তো নির্দিষ্ট করে কোনো বই নাই, তো হায়াত মাহমুদের বই বা ভাষারীতে একটু বড় সাইজের যে কোনো বই থেকে তোমরা পরে দ্বিতীয়বার পড়বে। প্রথমবার 9-10 বই থেকে এই 1, 2, 3 যে বিষয়গুলো আছে এগুলো পড়বে। যাই হোক, আমরা 5 নম্বরে দেখি কি আছে। শব্দ দ্বিরুক্তির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন মর মর, জড় জড়। আসলে মর তো এক অর্থের, কিন্তু মর মর মানে মুমূর্ষ অবস্থায় এরকম। আবার জ্বর, জ্বর মানে পুরোপুরি জ্বরাক্রান্ত জ্বর। জ্বর জ্বর অবস্থা মানে হালকা জ্বর এরকম। তো আমরা দেখছি এভাবে শব্দ দ্বিরুক্তির মাধ্যমে নতুন শব্দ গঠিত হচ্ছে। এছাড়াও এই 5টি প্রক্রিয়ার বাইরেও বিভিন্ন প্রক্রিয়া আছে শব্দ গঠনের, যেমন সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, এভাবে আরো অনেক প্রক্রিয়া আছে। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয়? এই প্রশ্নের উত্তরে আমরা 5টি উপায় নিয়ে আলোচনা করলাম। যে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় এবং সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, শব্দ দ্বিরুক্তির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। ক্লিয়ার? এই 5টি খুবই সহজ। এই প্রশ্নের উত্তর একদম প্রত্যেকেই তোমাদের এখনই মনে থাকবে। এটার বিশেষ আয়োজন করে এটা মুখস্থ রাখার কোনো বিষয় নয়। তোমরা আশা করি এটা পারবে। এরপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব যে আমাদের যে 3টি টপিকস আছে এই অধ্যায়ে, সমাস, প্রত্যয়, উপসর্গ। সমাসের আজকে আমি প্রাথমিক আলোচনা করব, বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাস থেকে যাব। সমাসের একটি সম্যক ধারণা তোমাদের দিয়ে রাখবো শুধু, যে সমাস আসলে, সমাস শব্দের অর্থ কি তো জানো তোমরা? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ করা বা সংক্ষেপ করা। সংক্ষেপ বা সংক্ষেপ করা, কি সংক্ষেপ করা? ভাষাকে সংক্ষেপ করা। ভাষাকে সংক্ষেপ করা অর্থ কি, যে আমরা বলতে গিয়ে বা লিখতে গিয়ে একটা বাক্যকে বা একটা বাক্য অংশকে আমরা সংক্ষেপ করে প্রকাশ করব। যেমন আমরা বহুল প্রচলিত উদাহরণ জানি যে সিংহ চিহ্নিত যে আসন, আমরা এটাকে কি বলি? আমরা বলি সিংহাসন। তো সিংহাসন অর্থই হচ্ছে সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। এইভাবে সমাস ভাষাকে সংক্ষেপ করে। এখন আমরা সমাস, সাধারণত সমাস এবং প্রত্যয় থেকে এই অধ্যায়ে নির্ণয়মূলক প্রশ্ন আসে। সমাস নির্ণয় করতে হয় ব্যাস বাক্য সহ, আর প্রত্যয় প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয় প্রত্যয়ের নাম সহ। এই নির্ণয়ের জন্যই আমাদের এই 2 অধ্যায় বিস্তারিতভাবে পড়তে হবে। আর উপসর্গ থেকে আগেই বলেছি যে একটি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তরটি খুব বেশি দীর্ঘ নয়, এটা জেনে রাখলেই তোমাদের হবে। এখন সমাস নির্ণয় করতে গিয়ে সমাস সংক্রান্ত কিছু পরিভাষা আমাদের আগে আয়ত্ত করতে হয়। আমি আশা করছি তোমরা 9-10 পড়েছো, ভালোভাবে পড়েছো এবং সেই পরিভাষাগুলো তোমরা জানো। তারপরে আমরা আরেকবার সেই পরিভাষাগুলো দেখে নিই, আজকে সংক্ষেপে আজকে দেখবো, আগামী ক্লাসে আমরা আবারও দেখবো, এটা বিস্তারিতভাবে যাব। আমি একটি চিত্র প্রদর্শন করছি, দেখো। এখানে আমরা একেবারে নিচ থেকে যাব। এই যে এখানে ব্যাস বাক্য কথাটা আছে, দেখো। ব্যাস বাক্য কি? বিলাত থেকে ফেরত, ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যে কয়টি পদ আছে? 3টি। বিলাত একটি, থেকে একটি, ফেরত একটি। আবার আমি উপরে দেখিয়েছি সমসমান পদ। ওই প্রত্যেকটি ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। আর সমসমান পদগুলো মিলে যে বাক্যাংশ,
তাকে ব্যাস বাক্য বলে। এই ব্যাস বাক্যের আরো নাম আছে, তোমরা জানো, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এ ধরনের নাম আছে। এরপরে আমরা যাই আরেকটি চিত্রে। এই চিত্রে আমরা দেখতে পাই যে বিলাত থেকে ফেরত, এই ব্যাস বাক্যকে সমাসবদ্ধ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে বিলাত ফেরত। এখন এই বিলাত ফেরত, এখানে দুটি শব্দ আছে বা পদ আছে, আমরা বলি পদ বলি, সাধারণত পদ পরিভাষায় ব্যবহার করা হয়। একটি হচ্ছে বিলাত আর একটি ফেরত। এখন এই বিলাত এবং ফেরত, এই দুটি নাম আছে। বিলাত এটি পূর্বে আছে, পূর্ব পদের নাম, আর ফেরত এটি পরপদ। এই পরপদকে আবার আরেকটি শব্দ দ্বারা প্রকাশ করা হয়, উত্তর পদ। তাহলে পরপদ বা উত্তর পদ এটি সমর্থক, আর পূর্বপদ এটি হচ্ছে সমস্ত পদ। যেটা এই যে এখানে দেখো তোমরা যে বিলাত ফেরত, এটি সমস্ত পদ, মানে সমাসবদ্ধ হয় যে পদটি তাকে আমরা বলি সমস্ত পদ। এই সমস্ত পদের পূর্বের অংশকে বলে পূর্বপদ এবং পরের অংশকে বলে পরপদ। এটা সোজা কথা। তাহলে আমরা এক নজরে সমাস সংক্রান্ত পরিভাষাগুলো আরো একবার দেখি। যে সমসমান পদ হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। আর ব্যাস বাক্য কাকে বলে? সমসমান পদ মিলে যে বাক্যাংশ গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে। এখানে বিলাত থেকে ফেরত এটি ব্যাস বাক্য, বিলাত একটি সমসমান পদ, থেকে একটি সমসমান পদ, ফেরত আর একটি সমসমান পদ। আর যেই পদটি সমাসবদ্ধ হয়, সংক্ষেপ করে প্রকাশ করা হয় যে পদটিকে, এখানে বিলাত ফেরত, তাকে বলে সমস্ত পদ। আর সমস্ত পদের পূর্বের অংশকে বলে পূর্বপদ, আর পরের অংশকে বলে পরপদ। এরপরে আমরা চলে যাই। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আর একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আগে আমি বলেছিলাম তোমাদের যে সমাস এবং প্রত্যয় হচ্ছে দীর্ঘ চ্যাপ্টার। এই দীর্ঘ চ্যাপ্টার নিয়ে আমাদের কয়েকটি ক্লাস লাগবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।